আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন বিষয়ে সংবাদ সম্মেলন করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রাজধানী এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরাসরি যাচ্ছে সেখানে। পরিপূর্ণ করা এবং একই সাথে শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত খাতে মানব সম্পদের খাতে আমরা যে পিছিয়ে গেছি, বিশেষ করে করোনার পরবর্তীতে সেই জায়গাগুলোতে গুরুত্ব সহকারে দেখা, এটা খুবই শেষ প্রস্তাব একটা আছে। শেষ প্রস্তাব যেটা হলো যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে বৈশ্বিক কর্মকাণ্ডের সাথে যারা বাংলাদেশের সাথে যুক্ত তারা বিভিন্নভাবে উৎসাহিত, আবার তারা কোনো কোনো ক্ষেত্রে উদ্বেগের ভিতরে আছে। এই উৎসাহ এবং উদ্বেগকে নিরসন করার জন্য সরকারের পক্ষ থেকে একটি উন্নয়ন ফোরাম আহ্বান করা উচিত। এই উন্নয়ন ফোরাম, যেটাকে আমরা ইনক্লুসিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফোরাম বলছি, এর আগেও সরকার বিভিন্ন সময় করেছে, কিন্তু এটা বহুদিন যাবৎ হয় না। এটাতে করা উচিত এবং এখানে 4টি বিদেশি গোষ্ঠীকে আহ্বান করে এনে সরকারের মনের কথা, যে কর্মসূচির কথা বলেছি সেইটাকে প্রকাশ করা উচিত। তারা কারা? 1, যারা আমাদের বৈদেশিক সাহায্য দেয়, উন্নয়ন সাহায্যদাতারা। 2, যারা আমাদের রপ্তানির বাজার সুবিধা দেয় তাদের বোঝাতে হবে যে এটাকে কিভাবে অব্যাহত রাখা যায়, কার্যকর করা যায়। আপনারা জানেন যে এখন শ্রম বিষয়ক বিভিন্ন ধরনের শর্ত ইত্যাদি আসছে, এই আলোচনা করতে হবে। তৃতীয়ত, যে সমস্ত বৈদেশিক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু পরিবেশের কারণে পারে না, তাদের সাথে আলোচনা করে আশ্বস্ত করতে হবে। এবং চতুর্থত, যে সমস্ত দেশ আমাদের দেশের থেকে মানব সম্পদ নেয়, যেখান থেকে আমরা রেমিটেন্স পাই, তাদের সাথেও আলোচনা অব্যাহত রাখতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সেখান থেকে নিষ্কৃতি পেয়ে অনেকে দেশে ফিরে এসেছেন। এইরকম আরও কিভাবে বাজার সুবিধাকে বাড়ানো যায় আমাদের শ্রমের জন্য, সেটাও আমাদের দেখতে হবে। আমরা মনে করি আগামী বছরের প্রথম দিকে যদি এটা হয় এবং এর ভিতরে যদি ওই 5 মাসের মূল্যায়ন এবং 6 মাসের পরিকল্পনা প্রস্তুত হয়ে যায় এবং সরকারের পক্ষ থেকে একটি মধ্যমেয়াদী পরিকল্পনার লক্ষ্যগুলোকে যদি পরিষ্কারভাবে তারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে ঠিক করে আসতে পারে, তাহলে এইটা উত্থাপন করা যাবে। এই উত্থাপন করলে পরে আমাদের বিদেশি সহযোগীরা বলবেন যে কোন কোন ক্ষেত্রে তারা আমাদের সাহায্য করবেন এবং এই নিশ্চয়তাটা কার্যকরভাবে, দুর্নীতিহীনভাবে, মসৃণভাবে গরিব মানুষের পক্ষে কিভাবে কার্যকর হবে। সেহেতু আপনারা দেখছেন আমরা আগামী 6 মাসের একটা 5টি বিষয়কে কেন্দ্র করে একটি পরামর্শ দিয়েছি। এখন আপনারা বলতে পারেন এই পরামর্শ কি সরকার গ্রহণ করবে? সময় বলে দিবে এটার ভিতরে কি হবে। কিন্তু আমরা মনে করি যে সরকারের যোগ্যতা, দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে একটি আরও উদ্যোগীভাবে যদি অর্থনৈতিক বিষয়াদিকে ওনারা মনোযোগ না দেন, তাহলে এই অর্থনৈতিক বিষয়ে মনোযোগের অভাবের কারণে ওনাদের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের অন্যান্য উদ্যোগও কিন্তু ভেস্তে যেতে পারে। এইটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই দায়িত্ববোধ থেকেই আমরা কথাগুলো বলেছি। আমার কলিগসরা আর কেউ কিছু যুক্ত করবেন? যদি না করেন তাহলে আমি আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। হ্যাঁ, আপনি একটু আগে বললেন যে এলডিসি যে উত্তোলনের যে বিষয়টি, সেখানে জাতিসংঘ যে অর্থনীতিতে বাংলাদেশকে মূল্যায়ন করেছে তখনও ঠিক ছিল, এখনো ঠিক আছে। তাহলে আপনারা তো আবার বলতেছেন যে অতীত আওয়ামী সরকার আমলের যে তথ্য এগুলো সবগুলো ছিল উন্নয়নের বয়ান, তাহলে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এটা একটু দেখেন। অনেক ধন্যবাদ। আমরা একটু শুনে নিই, তারপরে উত্তর দিব। হ্যাঁ, আমি দৈনিক শেয়ার দিতে কাজ করি। আমি টোটাল 12টি পয়েন্ট নোট করেছি, কিন্তু আমি জানি যে আপনি আমাকে 3টা বেশি বলতে সুযোগ দিলেন। আমি 3টাই বলবো। প্রথমত আপনি সিরিজ লেখেন এটার উপরে। আচ্ছা, ঠিক আছে। আমি জেনারেল স্যারের কাছে আমার স্পেসিফিক প্রশ্ন যে চ্যাপ্টারের মধ্যে 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে ইতোপূর্বে হাইকোর্টে দেয়া রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আজ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 13 অগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 অগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটি বাতিলের ওই সিদ্ধান্ত হয়। 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম 15 অগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এলে তাদের মন্ত্রিসভার এক বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারের ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী রিট আবেদন করলে হাইকোর্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। সম্প্রতি হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 11টার দিকে তাদের হাজির করা হয়। এই 2 কর্মকর্তা হলেন রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। প্রসিকিউশনের এক আবেদনের শুনানি নিয়ে গত 28 নভেম্বর বিচারপতি গোলাম মুর্তুজা নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজিরের নির্দেশ দেয়। এর আগে গত 13 নভেম্বর বরিশাল থেকে আলেপ উদ্দিনকে এবং রাঙ্গামাটির কাউখালী থেকে ফারুকীকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওম খানের মৃত্যুর মামলায় বর্তমানে তারা কারাগারে আছেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাভেদ, আজ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা পড়েছে কি এবং সকাল থেকে এখন পর্যন্ত কি কি কার্যক্রম চলমান আছে আমাদেরকে একটু জানাবেন। জসিন্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজকে সকাল 11টার দিকে কিন্তু এই 2 আসামিকে আনা হয় কারাগার থেকে। তারপর তাদেরকে এখন ট্রাইব্যুনালে যে গারদ, সেই গারদে রাখা হয়েছে। এখনও মানে যে বিচার কক্ষ সেখানে কিন্তু তাদেরকে এখনও ওঠানো হয়নি, কারণ বিচারপতিরাও এখনও এজলাসে বসেননি। তো তাদেরকে ওনারা যখন বসবেন তখনই কিন্তু তাদেরকে সেখানে ওঠানো হবে। এবং আজকে যে জিনিসটি হবে, এই দুজনকে গুমের ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলায় তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলা হয়েছে সেই মামলা তাদেরকে গ্রেফতার দেখে কারাগারে প্রেরণ করা হবে। এবং ইতোমধ্যেই জানেন যে এর আগে এই দুজনকে এই মামলায় হাজির করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। সেই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিলেন আজকে সোমবার আনার জন্য। তাদেরকে কিন্তু আনা হয় এবং তারা কিন্তু ইতিমধ্যেই অন্য একটি মামলায় গ্রেফতার আছেন। তো তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা গত সরকারের আমলে র্যাবে কর্মরত ছিলেন এবং কর্মরত থাকা অবস্থায় অনেকগুলি গুম এবং গুমের পর নির্যাতন এমন অভিযোগ তাদের রয়েছে এবং সেই অভিযোগগুলো তদন্ত করে প্রাথমিকভাবে তার সত্যতা পেয়েছেন, এমনটা কিন্তু প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছেন। তো এখন ট্রাইব্যুনালে মামলা যে হয়েছে সেই মামলার প্রেক্ষিতে তাদের তদন্ত চলছে এবং তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। প্রয়োজন হলে হয়তো তাদেরকে আবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হতে পারে, এমনটা আমাদের জানিয়েছেন। তো আজকে কিন্তু এই পর্যন্ত কোনো গুমের ঘটনায় বা জুলাই আগস্ট হত্যাকাণ্ড বা গণহত্যার অভিযোগে কোনো অভিযোগ এখন ট্রাইব্যুনালে আজকে আসেনি। তো ইতিমধ্যেই কিন্তু শতাধিক অভিযোগ, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুমের অভিযোগ এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায় জমা পড়েছে এবং তারা সেগুলি স্ক্রুটিনি করছেন এবং যেগুলি ইতিমধ্যেই কিছু তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে, সেমন প্রায় 10টি কিন্তু মামলা ইতিমধ্যে ট্রাইব্যুনালে হয়েছে। এবং এইসব মামলায় আপনি জানেন যে গত সরকারের আমলের যে মন্ত্রী, এমপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক আর্মির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান, তাদেরকে কিন্তু এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং তাদের কিন্তু এখানে আনা হয়েছিল গত 18 নভেম্বর এবং 20 নভেম্বর। এবং সেদিনও কিন্তু আমরা নিউজ দিয়েছিলাম যে কিভাবে তারা মানবতা বিরোধী এবং গণহত্যায় জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তারা কিভাবে সম্পৃক্ত ছিলেন সেটা কিন্তু ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর উপস্থাপন করেছিলেন এবং সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো তেমন আইনজীবীও অনেকের ছিল না। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় 9 আসামিকে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী আরিচ আহমেদ। আরিচ, আসামিদেরকে তো আদালতে আনা হয়েছে, তো কখন শুনানি হবে? আর আরেকটি বিষয়, যে কোর্ট প্রাঙ্গণে আপনি নিরাপত্তা কেমন দেখছেন?
হ্যাঁ জসিন্তা, এখানে যৌথ বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে আসামিদেরকে তোলা হবে। এরা গত মঙ্গলবার যেই দিন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয় সেই দিন রাতে আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদেরকে পুলিশ যেটা বলেছেন যে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে এবং ঘটনাস্থল তারা জড়িত আছে এমন তথ্যের ভিত্তিতে তাদেরকে ওই দিন রাতে অভিযানে গ্রেপ্তার করা হয় এবং এরপরে পুলিশের একটি মামলায় তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। গতকাল যেটা দেখেছি আমরা, সাইফুল ইসলামের বাবা যে হত্যা মামলাটি দায়ের করেছেন সেখানে ৩১ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার মধ্যে যেই ৯ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে আবেদন করা হয়েছে আদালত সূত্র যেটি বলেছে এটি বিকেলে শুনানি হবে এবং তাদেরকে ওই মামলায় গ্রেপ্তারের জন্য যে শুনানি আছে সেইখানে সেই শুনানিটি বিকেল ৪টার দিকে হতে পারে এমনটি জানিয়েছে আদালত সূত্রে। তবে আমাদেরকে এখন তাদেরকে হাজতখানায় রাখা হয়েছে এবং আদালতের পুলিশ যেটা বলেছেন কারাগার থেকে দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য, রুমিত দাস, গগন দাস, বিশাল দাস, সুমিত দাস, মনু দাস, নয়ন দাস এবং আমান দাসকে আনা হয়েছে এবং তারা ওই দিন যে রঙ্গম সিনেমা হলের গলিতে যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার ঘটনার সাথে জড়িত আছে এমনটি তারা নিশ্চিত হয়েছেন। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামে একটু পরে এখানে চট্টগ্রামে হেফাজতে ইসলাম তাদের বিভিন্ন দাবিতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যে বাংলাদেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে এবং ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে যেভাবে নানাভাবে অপ্রচার চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে আজকে বিশাল একটি প্রতিবাদ সভা শুরু করেছে এবং এটি জমিতুল পালাই শুরু হয়েছে এবং এটি ভারতীয় সহকারী হাই কমিশনারের দপ্তর ঘেরাওর কর্মসূচি আছে। তবে প্রশাসন চাইছে যে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে যদি স্মারকলিপিটা দেওয়ার একটা কর্মসূচি তাদেরকে হাতে দিয়েছে। এই ছিল জসিন্তা চট্টগ্রামের সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম থেকে জানছিলাম আইনজীবী হত্যার আসামিদের খবর। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে অব্যাহতভাবে প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা অপপ্রচারের প্রেক্ষাপটে আজ ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সাথে গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, ইসকন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরা হবে। বেলা ৪টায় আয়োজিত এই ব্রিফিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক মিশনগুলোর প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোট ছাড়া আর নির্বাচন হবে না, দিনের ভোট আর রাতে হবে না, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ময়মনসিংহ তারিক স্মৃতি অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে ভার্চুয়ালি যুক্ত হবেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে জনগণের মন জয় করে তাদের ভাগ্যের উন্নয়ন করবে বিএনপি। তার মৌলিক ধারণা রয়েছে ৩১ দফায়। ময়মনসিংহ বিভাগের সকল ইউনিটে সুপার 5 মিলে প্রায় ৬০০ ডেলিগেট কর্মশালায় অংশ দেন। রাতে করার সুযোগ নাই, দামি প্রার্থী দিয়ে জোটাবার সুযোগ নাই। এখন সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধে জনগণ ভোট প্রয়োগ করবে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে, কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের সমাবেশে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, তাদের নেতাকর্মীরা ধৈর্য ধরেছেন, দেশের মানুষকে শান্ত করেছেন। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। তার দল এমন বাংলাদেশ চায় যেখানে কোর্ট, কাচারি, অফিস, আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না, সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা সোসারে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় না। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।